এই দুটো মূলত আলোচনা করবো, অন্যগুলো আমাদের পয়েন্টের খুব বেশি দরকার নাই। এই দুটো আমাদের জন্য খুব বেশি দরকার, এই দুটো নিয়ে আলোচনা করবো না। প্রথমে হলো হার্পিক জস্টার প্যারাটাইটিস, এটার নাম হলো হার্পিক জস্টার অপথালমাস, এই হচ্ছে এটার নাম। হার্পিক জস্টার সম্পর্কে একটু ধারণা থাকা দরকার যে তোমার হার্পিক জস্টার অপথালমিকাস আর চিকেন পক্স এই দুইটা একেবারে সেম ভাইরাস দিয়ে এফেক্টেড হয়। এটা ছোটকালে অথবা প্রাইমারি ইনফেকশন হচ্ছে চিকেন পক্স, সেটা যদি কোনো কারণে হয়ে থাকে অথবা ভালো হয়ে যায়, তার পরবর্তীতে সেকেন্ডারি যে ইনফেকশনটা হয় সেটা হচ্ছে হার্পিক জস্টার অপথালমিকাস সিঙ্গেলস বলা হয়। তো এখন এটার নাম হার্পিক জস্টার কেন? হার্পিক জস্টার এই জন্য হয় যে এটা মূলত আমাদের যত নাম আছে ম্যাক্সিমাম গ্রিক ওয়ার্ড থেকে আসছে, গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক ওয়ার্ড থেকে। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছো? জি স্যার বোঝা যাচ্ছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? আচ্ছা, হারপেইন হচ্ছে টু স্প্রেড, মানে ছড়ায় যাওয়া। আর জস্টার হচ্ছে একটা জোন, একটা নির্দিষ্ট জোনে। হার্পিক জস্টার এর মূল যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি, জীবনে কোনো না কোনো সময় তার চিকেন পক্স ছিল অথবা সাবক্লিনিক্যাল চিকেন পক্স ছিল, সেটা তার ডরমেন্ট হয়ে গেছে, তার পরবর্তীতে তার এফেক্টেড হবে। এই এফেকশনটা হবে তোমার নির্দিষ্ট ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হবে। প্রত্যেকটা নার্ভের এক একটা ডার্মাটোম আছে, একটা নির্দিষ্ট এরিয়ায় একটা ব্রাঞ্চ সাপ্লাই দেয়, সেই ব্রাঞ্চ অনুযায়ী এটা হবে। হার্পিক জস্টার অপথালমিকাস এর পরে আসতেছে হার্পিক জস্টার অপথালমিকাস যখন হয় নেজোসিলিয়ারি ব্রাঞ্চ দিয়ে এটা দিয়ে আসে। এখন হলো হার্পিক জস্টার ভাইরাসটা কি টাইপের ভাইরাস? এটা হলো মূলত ডিএনএ ভাইরাস, এবং এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 3। তিন নম্বর যে টাইপ আছে, 3 নম্বরে হচ্ছে এটা। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা অনলি হিউম্যান, মানুষকে শুধুমাত্র এফেক্টেড করে। অনলি ন্যাচারাল হোস্ট হচ্ছে হিউম্যান, অন্য কোনো জায়গায় এটা থাকে না, বাঁচে না। এটা স্ট্রাকচার যদি আমরা বলি যে ডিএনএ, এটা যে ডিএনএ ভাইরাস, এটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যা, এটাও প্রায় একই রকমের ভাইরাস, একই রকমের টাইপ, অ্যানাটমিক্যালি স্ট্রাকচারালি প্রায় সেম। পুরো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্র্যান্ড থাকবে, এটা সারাউন্ড থাকবে একটা ইকোসাহেড্রাল নিউক্লিয় ক্যাপসিড। এই ক্যাপসিডের বাইরে একটা গ্লাইকোপ্রোটিন কভার থাকবে। এই যে গ্লাইকোপ্রোটিন কভারটা এনভেলাপ, সেটা এনভেলাপটা হচ্ছে আমাদের শরীরে যখন আসে তখন এটা অ্যাটাচমেন্ট এবং পেনিট্রেশনে হেল্প করে। এটা স্পেসিফিসিটি আছে ফর হিউম্যান সেল, যেটা আছে সেখানে এসে সে এফেক্টেড হতে পারে এবং সেকে অ্যাটাচমেন্ট হয় এবং পেনিট্রেশন করে মানুষের শরীরে ঢুকে যায়। এটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স সম্পর্কে, হার্পিস জস্টার সম্পর্কে প্রায় বেসিক জিনিস। এখন হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? এটা খুবই ইম্পর্টেন্ট যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের শুধু হার্পিস সিমপ্লেক্স এফেক্টেড হয়, নরমাল পেশেন্টের, নরমাল হেলদি মানুষের কিন্তু হয় না। কোনো না কোনো ভাবে তাকে ইমিউনো কম্প্রোমাইজড হতে হবে। কেমনে ইমিউনো কম্প্রোমাইজ কেমনে হয় মানুষ? প্রথমে যখন বয়স বাড়তে থাকে তখন তার ইমিউন কম্প্রোমাইজেশনটা বেড়ে যায়, ইমিউন কম্প্রোমাইজ হয়ে যায়, ইমিউনিটিটা কমে যায়। যেমন বয়স যদি মোর দেন 60 or 70 হয়, তখন তাদের বডিতে ইমিউনিটি খুব একটা থাকে না, যে কোনো ইনফেকশন খুব তাড়াতাড়ি হতে পারে। তারপরে এটার সঙ্গে দেখা যাচ্ছে কি সবসময় নিওপ্লাস্টিক ডিজিজ, শরীরে যদি কারোর ক্যান্সার থাকে অথবা সিভিয়ার নিওপ্লাস্টিক ডিজিজ থাকে, তখন কিন্তু তার ইমিউনিটি খুব ড্রামাটিক্যালি ফল করে। তখন তোমার এই হার্পিস জস্টার হয়। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, যে কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যদি আমরা ইউজ করি, লম্বা সময় স্টেরয়েড ইউজ করি, তাহলে কিন্তু হতে পারে। তারপরে অর্গান ট্রান্সপ্লান্ট পেশেন্ট, অর্গান ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্ট, যাদেরকে আমরা অর্গান ট্রান্সপ্লান্ট করছি তাদের বেশি হয়। কেন হয়? তাদেরকে লং টাইম আমরা ইমিউনোকম্প্রোমাইজ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিচ্ছি। হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাসদের খুব বেশি মাত্রা হয় এবং খুব সিভিয়ারলি হয়, এবং বাচ্চাদেরও যদি হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস থাকে, ইমিউন থাকে, এইডস থাকে, তাদের হতে পারে। তারপর হলো মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্রেস, যারা খুব বেশি মেন্টাল এন্ড ফিজিক্যাল স্ট্রেস থাকে তাদের কিন্তু হতে পারে। আর বিশেষ করে যারা টিবি, ম্যালেরিয়া, সিফিলিস এদেরও হতে পারে। যদি টিবি, ম্যালেরিয়া, সিফিলিসটা কমে গেছে, কিন্তু টিবিটা কিন্তু আমাদের দেশে এখনো যথেষ্ট মাত্রায় রয়ে গেছে। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এখন প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিসটা আমরা যে বলছিলাম যে হার্পিস সিফিলিস যেভাবে হয় মোটামুটি একই, প্যাথোজেনেসিসটা সেম। তাহলে কি আফটার অ্যান এপিসোড অফ চিকেন পক্স, কোনো কারণে যদি চিকেন পক্স হয়, ক্লিনিক্যালি হোক সাবক্লিনিক্যালি হোক, এটা হয় কি করে, হার্পিস জস্টার ভাইরাস যেটা আছে সেটা
রেট্রোগ্রেড ম্যানারে ডরসাল রুট গ্যাংলিয়া অথবা ক্রেনিয়াল সেন্সরি নার্ভ গ্যাংলিয়া থেকে যায় বাসা বেঁধে থাকে, ডরমেন্ট অবস্থায় থাকে, ওটা নর্মালি কিন্তু ডরমেন্ট অবস্থায় থাকে। এটা ডরমেন্ট হয় সারা জীবনই থাকতে পারে অথবা রিঅ্যাক্টিভেট হয়। রিঅ্যাক্টিভেট কখন হয়? আগে আমরা যে ইয়াগুলো বললাম, আমরা রিস্ক ফ্যাক্টর গুলো বললাম যে কি কি কারণে রিঅ্যাক্টিভেশন হতে পারে, সেগুলোর কারণে যদি হয় তাহলে এটা আবার নতুন করে আবার রিঅ্যাক্টিভেটেড হবে। রিঅ্যাক্টিভেটেড হলে কি হবে? এই ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এটা স্কিনে এসে ডিস্ট্রিবিউট হবে। মনে রাখা দরকার এই অসুখগুলো হার্পিস সিমপ্লেক্স আর হার্পিস জস্টার দুটোই কিন্তু মূলত এপিথেলিয়ামকে মেইনলি এফেক্টেড করে। এপিথেলিয়াম সেই সঙ্গে স্ট্রোমা অন্যান্য জায়গায় যায়, ফুল টার্গেট হচ্ছে এপিথেলিয়াম। তবে ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন কি করে? আমাদের চোখের জন্য থিক ক্রেনিয়াল নার্ভ যেটা, সেই ক্রেনিয়াল নার্ভ দিয়ে আস্তে আস্তে ইন্টারোগেট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, ট্রান্সপোর্টের মাধ্যমে এটা নার্ভের নিচে চলে আসে এবং ডিজিজ প্রোডিউস করে। এইটা হচ্ছে প্যাথোজেনেসিস। এখন what are the mechanism for ocular involvement? Ocular involvement কি কি মেকানিজম হতে পারে? প্যাথোজেনেসিসটা কি? এটা তিনটা ভাবে হতে পারে। একটা হলো কি যে ডাইরেক্ট ভাইরাল ইনভেশন, সেকেন্ডারি ইনভেশন আর এলা রিঅ্যাক্টিভেশন। এই তিনটা মেকানিজমে আমাদের যে কনজাংটিভা, কর্নিয়া এবং অন্যান্য জায়গায় এফেক্ট করতে পারে। ডাইরেক্ট ইনভেশন কোথায় হয়? এটা হলো কনজাংটিভাইটিস করে এবং এপিথেলিয়াল কেরাটাইটিস করে, কর্নিয়াল কেরাটাইটিস করে, কর্নিয়াল ইনফ্লামেশন করে। এটা ডাইরেক্ট ভাইরাল ইনফেকশন, সরাসরি ভাইরাস এসে এখানে এফেক্টেড হয়। আরেকটা হয় সেকেন্ডারি ইনভলভমেন্ট। সেকেন্ডারি ইনভলভমেন্ট মূলত হলো অক্লুসিভ ভাস্কুলাইটিস। ভাস্কুলাইটিস হয়, ভাস্কুলার অক্লুশন করে, অক্লুশন করে তারা প্যাথোজেনেসিস তৈরি করে, প্যাথোজেনেসিস করে। প্যাথোজেনেসিস কি হয় এখানে? এপিস্ক্লেরাইটিস হয়, স্ক্লেরাইটিস হয়, কেরাটাইটিস, নিউরাইটিস, অপটিক নিউরাইটিস, cranial nerve palsy, post-herpetic neuralgia and cicatrization of the skin and conjunctiva. এগুলো হলো ভাস্কুলাইটিস মেইনলি হয়, ইনফ্লামেশন হয়, ভাস্কুলার অক্লুশন হয়, তারপরে বলতে অর্গানগুলো ড্যামেজ হয়। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো রিঅ্যাক্টিভেশন। এগুলো কি যে আমার কর্নিয়াতে এফেক্টেড হয়ে গেছে, কর্নিয়া এফেক্টেড হওয়ার পর কর্নিয়াটা মোটামুটি ভালো হয়ে গেল, হ্যাঁ, কেরাটিন ভালো হয়ে গেলে তারপর কি হবে? নেক্রোসিস হবে, ইনফ্লামেশন হবে, লিডিং টু নিউরোট্রপিক কেরাটিনিটিস। এভাবে সে করতে পারে। এই হচ্ছে তোমার mechanism of Harvey Juster. And risk factors as a risk of ocular involvement. কি দেখে আমরা বুঝবো যে অকুলার ইনভলভমেন্টটা হয়েছে বা হবে? এটা খুবই সিম্পল। আসলে হাসিসন সাইন্স আমরা যেটা বলি, হাসিসন সাইন করতে আমরা কি? Like involvement of the skin supplied by the external nerve, external nasal nerve, a branch of the nasociliary nerve. External nasal nerve, সেটা branch হচ্ছে nasociliary nerve. সেটা কোথায় কোথায় সাপ্লাই দেয়? সাপ্লাই দেয় tip of the nose, side of the nose, and root of the nose. এই জায়গায়, এবং এই জায়গায় যদি ইনভলভমেন্ট হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে তার পরবর্তীতে কর্নিয়া এবং আইয়ের অন্যান্য স্ট্রাকচার ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। ইট ইজ অ্যান ইন্ডিকেটর ফর দ্য ইনভলভমেন্ট অফ দ্য অকুলার স্ট্রাকচার। তারপর আরেকটা জিনিস আছে কি যে যাদের বয়স বেশি, যেমন 6-7 ডিকেড যদি এফেক্টেড হয়, তাদের কিন্তু কর্নিয়া এবং অন্যান্য চোখের স্ট্রাকচারগুলো ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং এদের সিমটমগুলো খুব সিভিয়ার হয় এবং খুব লঙ্গার টাইম ধরে হয়, লম্বা সময় ধরে এগুলো হয়। তারপরে একটা জিনিস এইডস কথা যেটা বললাম, সেটা হলো খুব অ্যাগ্রেসিভ সিমটমগুলো হয়, সিভিয়ার সিমটম হয় যদি কারো এইডস থাকে। এইডস থাকার পর যদি হার্পিস জস্টার বিকাশ হয়। এখন এটা প্রথম জিনিস হলো কি যে আমরা এটাকে বলি কতগুলো ভাগে ভাগ করছি আমরা। সেটা হলো কি যে প্রোড্রোমাল ফেজ, তারপর হচ্ছে অ্যাকুয়েট সিঙ্গেলস, তারপর হচ্ছে ক্রনিক, তারপর হলো ক্রনিক ফেজ। এই জিনিসগুলো প্রোড্রোমাল ফেজে কি ঘটনা ঘটে? প্রোড্রোমাল ফেজ মানে কি? ডিজিজ হয় নাই কিন্তু ডিজিজ হবে, ডিজিজ হওয়ার একটি সিম্পটম, মানে একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ আমি আসতেছি। এটা হলো প্রোড্রোমাল ফেজ। বলা হচ্ছে কি যে প্রিসিডস অ্যাপিয়ারেন্স অফ দ্য র‍্যাশ, র‍্যাশ আসার আগেই সে বুঝতে পারবে যে তার একটা অস্বস্তি হচ্ছে, বিভিন্ন রকম ফিভার হবে, ম্যালেজ হবে, এই ধরনের জিনিসগুলো আসতে থাকে। যেমন টায়ার্ডনেস হবে, ফিভার হবে, ম্যালেজ হবে, হেডেক হবে। এটা সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত থাকতে পারে, 3 থেকে 5 দিন পর্যন্ত ডিউরেশন থাকতে পারে। কি হবে এখানে? টায়ার্ডনেস ফিল করবে সে,
ফিভার থাকবে, ম্যালেজ হবে, হেডেক হবে, এগুলো হতে থাকবে। তারপর দেখা যাবে কি আস্তে আস্তে তার চুলকানি শুরু হয়েছে, টিংলিং সেন্সেশন শুরু হয়ে যাবে, বার্নিং সেন্সেশন, তাহলে পেইন অফ দ্য এফেক্টেড ডার্মাটোমস হুইচ ইজ কনস্ট্যান্ট আর ইন্টারগ্রেট। এখন যেসব জায়গায় তার এফেক্টেড হবে সেই সব জায়গায় তার এইরকম সিমটমগুলো থাকবে, ইচিং, স্টিংিং সেন্সেশন, বার্নিং, পেইন, এবং এটা কনস্ট্যান্ট হতে পারে অথবা ইন্টারগ্রেট হতে পারে। এই জিনিসগুলো এইটা হলো প্রোড্রোমাল ফেজ। এখন অ্যাকুট সিঙ্গেল স্কিন লিশনগুলো কি হয়? অ্যাকুট সিঙ্গেল দুটো লিশন, একটা হলো স্কিন লিশন, একটা হলো আমাদের অপথ্যালমিক লিশন। স্কিন লিশনগুলো খুব ইম্পর্টেন্ট। স্কিন লিশন দেখেই আমরা মনে করব ডায়াবেটিস কলিটি ডিজিজ, হার্পিক জস্টার, অপথ্যালমিক লিশন। আর স্কিন লিশনগুলো কি হয়? স্কিন লিশন হলো কি পেইনফুল ইরেক্টেমেটাস এরিয়াস উইথ অ্যাকুলোপ্যাপুলার র্যাশ। এটা একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু টিপিক্যাল হার্পিক জস্টার, অপথ্যালমিকাসের টিপিক্যাল কিছু স্কিন লিশন হয়। স্কিন লিশনগুলো টাইম যেতে যেতে ক্রনোলজিক্যালি ঘটনাগুলো ঘটতে থাকবে। তাহলে কি হবে? পেইনফুল ইরেক্টেমেটাস এরিয়া উইথ অ্যাকুলোপ্যাপুলার র্যাশ। অ্যাকুলোপ্যাপুলার র্যাশ হবে, অ্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়েছে, এটা ইনিশিয়াল হবে। এটা সাধারণত প্রথম থেকে এটা বেসিক্যাল হয়, বেসিক্যালটা 24 আওয়ার্স পারসিস্ট করে, একটা দুটো, তারপর এটা অনেকগুলো এসে কমপ্লেন হয়ে যায়, একসাথে অনেকগুলো জ্বর হয়ে গেলে এরকম একটা লিশন তৈরি হয়। Within 24 hours, vesicle appears and then become confluent. তাহলে baggy edema of the upper lid and lower lid become common. চোখে ইয়াগুলো ফুলে যায়, চোখের পাতাগুলো ফুলে যায়, চোখের পাতাগুলো ফুলে যায়। তারপর কি হয়? এই যে ভেসিকুলার ম্যাকুলোপ্যাপুলার র্যাশগুলো, সেটা হলো পাস্টুল, মানে পাস ফর্মেশন করে। পাসটা দেখা নাই, এখানে কিছু পাস আছে, পাস ফর্মেশন করে। পাস হওয়ার পর কি হয়? এটা আস্তে আস্তে শুকিয়ে যায়, হিল হয়, হিল হওয়ার পর ক্রাস্ট হয়, ক্রাস্ট হওয়ার পর এটা লার্জ ডিপ হেমোরেজিক লিশন যদি হতে পারে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। যদি খুব বেশিরভাগ ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট থাকে তাহলে হেমোরেজিক নেক্রোসিস হয়, হেমোরেজিক হয়, মানে ব্লাড চলে আসবে, ব্লাড পাসের সঙ্গে সঙ্গে ব্লাডও বের হতে থাকে। যখন এই লিশনটা ভালো হয়ে যায় 2-3 সপ্তাহ পরে, তখন কি করে এটা এটা এই ক্রাস্ট গুলো শুকিয়ে যায়, ক্রাস্ট গুলো চলে যায়। ক্রাস্ট গুলো চলে যায় কি হয়? যে স্কিন যেটা থাকে, স্কিনটা ডিস্ট্রাকশন হয়, নেক্রোসিস হয়, ডিস্ট্রাকশন হয়, এবং এটা কি হয়? কালারটা ডিপিগমেন্টেড হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়। যারা ডিপ কালার তাদের ডিপ কালার গুলো হোয়াইট হয়ে যায়, হোয়াইট ডিসকালার হয়ে যায়। যারা যারা বেশি সাদা তাদের আবার ব্ল্যাক হয়ে যায়। যাই এই ডিপিগমেন্টেশন হয়ে যায়, ডিপিগমেন্টেশন। আর আরেকটা জিনিস হলো কি, যে নাম আছে জস্টার সাইন হারপিস, মানে হারপিস জস্টা হয়েছে কিন্তু উইদাউট স্কিন লিশন, স্কিনে কোনো লিশন নাই, র্যাশ নাই, কিন্তু তার হারপিস জস্টা নাম বলা হচ্ছে হারপিস সাইন জস্টা। জস্টার সাইন হারপিস, জস্টার সাইন হারপিস নাম হলো যে আমাদের চোখের কি সমস্যা হয়? চোখের মূলত হয় অ্যাকুট লিশন হয় কি কেরাটাইটিস হয়। কেরাটাইটিস মানে কেরাটাইটিস এর ইনফ্লামেশন অফ দ্য কর্নিয়া, কর্নিয়াতে ইনফ্লামেশন হলে সেটা কেরাটাইটিস। যদি অ্যাকুট জাস্ট অপথ্যালমিক দেয়া হয় সেটাকে বলা হয় অ্যাকুট সিঙ্গেলস, অ্যাকুট এপিথেলিয়াল কেরাটাইটিস। এপিথেলিয়াল কেরাটাইটিস কেমন হয়? এটা যদি তোমার হাসিসন সাইন্স থাকে তাহলে দেখা যাবে যে মোর দ্যান 50% এর পেশেন্ট উইদিন 2 days, র্যাশ আর 2 দিনের মধ্যেই এটা অ্যাপিয়ার করবে, কেরাটাইটিস অ্যাপিয়ার করবে, এবং এটা রিজলভ করবে উইদিন 4 to 6 days। এপিথেলিয়াল কেরাটাইটিস। এখন এটা ফিচারটা কি হবে? ফিচারটা হবে এটা 4 to 6 days, 4 to 6 weeks হবে। Features of dendritic lesion that are smaller and finer and have tapered end without terminal bulb. এখানে হার্পিস সিমপ্লেক্স ডেনড্রাইটিক কেরাটাইটিস সঙ্গে হার্পিস জস্টারের পার্থক্য যেটা, এটা হলো হার্পিস সিমপ্লেক্সে ডেনড্রাইটস গুলো একটু মোটা থাকে এবং টার্মিনাল এন্ড থাকে এবং টার্মিনাল একটা বাল্বের মতো থাকে, কিন্তু এইখানে ডেনড্রাইট গুলো রিলেটিভলি থিন থাকে এবং টার্মিনাল কোনো বাল্ব থাকে না, ট্যাপারিং থাকে। এইটাকে বলা হয় সিলডোডেন্ড্রাইটস। এটা হলো টিপিক্যাল ফর দা হার্পিস জস্টার। এটা দিয়ে আমরা চিনতে পারবো। আর এটা চিকিৎসা হচ্ছে তোমার
টপিক্যাল অ্যান্টিভাইরাল। টপিক্যাল অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভিরের কাজ করে, গ্যানসাইক্লোভিরের কাজ করে, কোনো অসুবিধা নেই। একইভাবে আমরা দিনে 5 বার করে যদি মনে হয় 300 ডলার। এখন হার্টবিট যশোর অপথ্যালমিকাস এটাকে ট্রান্সমিট করতে পারে কিনা? ট্রান্সমিট করে কি করতে পারে? ট্রান্সমিট করতে পারে। এটা হলো হার্টবিট যশটা পেশেন্ট যদি সিঙ্গেলস থাকে, তার মানে যদি তার যদি লেশন থাকে, তাহলে ইট ক্যান ট্রান্সমিট চিকেন পক্স। সেইখান থেকে অন্য কারো চিকেন পক্স হইতে পারে যদি আগে কারো চিকেন পক্স না হয়ে থাকে। সো দ্যাট কন্টাক্ট উইথ দ্য পিপল নট টু বি ইমিউন। সেজন্য আমাকে কন্টাক্ট, বিশেষ করে যারা প্রেগনেন্ট উইমেন আর ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্ট, তাদেরকে কন্টাক্টের কাছে আসা যাবে না। অ্যাট লিস্ট ক্রাস্ট ইজ কমপ্লিট, যতক্ষণ পর্যন্ত হিল না হবে। ক্রাস্টগুলো রিমুভ হয়ে যাবে, স্কিনটা হিল হয়ে যাবে, তারপরে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্রাস্টটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে ছড়াইতে পারবে ডিজিজটা। মানে চিকিৎসা আমরা কি করবো? চিকিৎসা দুইটা চিকিৎসা, একটা হলো সিস্টেমিক, একটা হচ্ছে টপিক্যাল। টপিক্যালটা অনেক সময় দেখা যায় কি কোনো চিকিৎসা না করলে ভালো হয়ে যায়, কিন্তু সিস্টেমিকটা খুব ঝামেলা করে। এই জন্য আমাদেরকে as early as possible বলা হচ্ছে যে 72 আওয়ার্স, র্যাশ অ্যাপিয়ার করার 72 আওয়ার্স এর মধ্যেই অবশ্যই সিস্টেমিক অ্যান্টিভাইরাল স্টার্ট করতে হবে। সিস্টেমিক অ্যান্টিভাইরালটা কি? অ্যাসাইক্লোভির 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি। এখন এটার সঙ্গে হার্পিস সিম্পলেক্স ডিফারেন্সটা কি? হার্পিস সিম্পলেক্স কিন্তু আমরা বলছিলাম যে 400 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি, কিন্তু এখানে ডোজটা ডবল করতে হবে। 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি, 5 to 7 to 10 days। এটা আরো কম বেশি হতে পারে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ দ্য ডিজিজের প্রসেসের উপর, অর্থাৎ রেসপন্স অফ দ্য ডিজিজ। তারপর ব্যালাসিক্লোভির, তারপর ফ্যানসিক্লোভির, এগুলাও দেওয়া যেতে পারে। এগুলো হলে 1000, ব্যালাসিক্লোভির 1000 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি টাকার পাওয়া যায়। ফ্যানসিক্লোভির এটা হলো 250 থেকে 500 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি। এই জন্য আমাদের অ্যাসাইক্লোভির দেওয়াটাই বেশি ভালো। আর যদি খুব বেশি মাত্রায় থাকে, খুব বেশি যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভির দিতে পারি। সেটা হলো 5 to 10 মিলিগ্রাম পার কেজি পার 3 টাইমস ডেইলি। আর সিস্টেমিক স্টেরয়েডের ব্যাপারটা হচ্ছে যদি খুব বেশি মাত্রায় হয়, খুব বেশি যদি খুব সিম্পটোম্যাটিক হয় এবং খুব মানে সোয়েলিং গুলো যদি খুব বেশি মাত্রা থাকে, সেক্ষেত্রে ইডিমা কমানোর জন্য আমরা স্টেরয়েড দিতে পারি। যার টপিক্যালও দিতে পারি এবং সিস্টেমিকও দিতে পারি। আর সিম্পটোম্যাটিক চিকিৎসা যেটা বুঝি যে এই পেশেন্টটা খুব সিম্পটোম্যাটিক হবে, এত বেশি ব্যথা হয় যে তাই এই জন্য তাদেরকে আমরা ব্যথা কমানোর ওষুধ আমাদের দিতে হবে। আর অ্যাকুট আই ডিজিজ কেরাটাইটিস ছাড়া আর কি কি হইতে পারে? কেরাটাইটিস ছাড়া যেটা হয় সেটা হলো তোমার কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস মোটামুটি সেলফ লিমিটিং, তারপরে আমরা দিতে পারি হলো অ্যাসাইক্লোভির অথবা গ্যানসাইক্লোভির দিতে পারি। আর হলে এন্টিস্ক্লেরাইটিস যদি হয়, এন্টিস্ক্লেরাইটিস হলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ইট ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি। তারপরে স্ক্লেরাইটিস নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি টপিক্যাল দিব, সেই সঙ্গে ওরাল স্টেরয়েড দিব উইথ ওরাল অ্যান্টিভাইরাল। আর নিউলার কেরাটাইটিস যদি হয় তাহলে টপিক্যাল স্টেরয়েড, আর্টিফিশিয়াল টিয়ারস। আর হতে পারে স্টোমাল ইন্টেস্টিনাল কেরাটাইটিস, সেই ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিয়ে চিকিৎসা করতে হবে, টপিক্যাল স্টেরয়েড। আর ডিসকিভাম কেরাটাইটিসের একই চিকিৎসা, টপিক্যাল স্টেরয়েড দিতে হবে। আর ইউভেটিস এর উপরে এটা আমরা টপিক্যাল স্টেরয়েড দিব, আমরা অ্যাসাইক্লোভির অথবা গ্যানসাইক্লোভির দিব টপিক্যাল। সেই সময় যদি সিভিয়ারিটি বেশি থাকে তাহলে আমরা সিস্টেমিক অ্যাসাইক্লোভির দেব। আর নিউরোলজি যদি সমস্যা হয়, 3rd, 4th, 6th পলসি অথবা অপটিভাইটিস, এনকেফালাইটিস, রিনাল পলসি, এখানে অ্যাকর্ডিং টু চিকিৎসা দিতে হবে। এবং এটা কি করব আমরা, ইট ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি। এখানে আমরা স্টেরয়েড দিতে পারি, অ্যাসাইক্লোভির দিতে পারি, তারপর সেই সঙ্গে আমাদের অন্যান্য সিম্পটোমেটিক চিকিৎসা যেগুলো আছে সেগুলো। ক্রনিক আই ডিজিজ, আচ্ছা এখানে এই পর্যন্ত কার কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? বোঝা যায়? হ্যালো, বুঝতে পারছো? প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা আগাই। তারপরে যেটা, এটা হলো ক্রনিক ডিজিজ।
ক্রনিক ডিজিজ হলো নিউরোট্রপিক কেরাটাইটিস, স্ক্লেরাইটিস, মিউকাস প্লেগ কেরাটাইটিস। এটা কখন হবে? বিটুইন 3 to 6 মান্থ। ট্রিটমেন্ট হলো কম্বিনেশন অফ স্টেরয়েড এন্ড অ্যাসিটাইলসিস্টিন। মিউকাস প্লেগ মানে অনেকগুলো মিউকাস প্লেগ তৈরি হবে কর্নিয়াতে। লিপিড ডিজেনারেশন ইন পারসিস্টেন্ট সিভিয়ার নিউলার এন্ড ডিসিপাল কেরাটাইটিস। লিপিড ফিল্ড গ্রানুলোমা ইন দ্য টার্সাল কনজাংটিভা। এই নামগুলো মনে রাখতে হবে যে ক্রনিক কি কি ডিজিজ হয়। আইলিড স্কারিং, ক্লোসিস হতে পারে স্কারিং হওয়ার জন্য, সিকাট্রিশিয়াল ইন্ট্রোপিয়ন, ট্রাইকিয়াসিস, লিপ নচিং এন্ড মেটারোসিস। এটা অ্যাকর্ডিং টু চিকিৎসা করতে হবে এই জিনিসগুলো। এই জিনিসগুলো মনে রাখার জন্য যে শর্টকাট থাকতে পারে যে ক্রনিক আই ডিজিজে হার্পিক জস্টার অথেন্টিক যদি হয় তাহলে ক্রনিক কি কি সমস্যা হতে পারে। আর এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা জানা খুবই দরকার। এটা প্রায় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, ভাইভাতে এবং রিটেনে থাকে। সেটা হলো পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। পোস্ট হার্পেটিক নিউরালজিয়া, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া আমরা কখন বলবো? আমরা তখনই বলবো যে যখন তোমার তার হার্পিক জস্টার অপথ্যালমিকাস হয়েছে, তার র্যাশটা ভালো হয়ে গেছে সাধারণত 1 মাস পরে। 1 মাস পরে আমরা ধরে নিই যে 1 মাস পরে, তারপরে যে পেইন পারসিস্ট করে তখন আমরা সেটাকে বলবো পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। অর্থাৎ তার হার্পিক জস্টার অপথ্যালমিকাসটা ভালো হয়ে গেছে, তার স্কার রয়ে গেছে এবং 1 মাস পরে তার ব্যথা শুরু হয়ে গেছে এবং এইটাকে বলবো আমরা পোস্ট হার্পেটিক নিউরালজিয়া অথবা সোজা কথা হলো নিউরোলজিক পেইন। নিউরোলজিক পেইন এটা এটা কি কাজটা করে? এটা খুবই সিভিয়ার এবং খুবই খারাপ জিনিস। এটা কি করে? ইম্পেয়ার কোয়ালিটি অফ লাইফ, তার জীবনটাকে তছনছ করে দেয় ব্যথার যন্ত্রণা। আর তার এই ব্যথাটা যে এত পরিমাণে ডিপ্রেশন তৈরি করে, কমিটেড টু সুইসাইড, তারা আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এটার কারণে। ইনসিডেন্সটা কি? যদি যত বয়স বাড়তে থাকে তাদের ইনসিডেন্সের মাত্রা তত বাড়তে থাকে। বাচ্চাদের কম হয়, বড়দের খুব বেশি মাত্রায় হয়, তাদের সার্ভিস নিউরোলজিয়া বেশি মাত্রায় থাকে। যার বলা হচ্ছে যে মোর দেন 70 ইয়ার্স যদি হয়, তাদের যদি বয়স বেশি যদি হয়, তাদের 75% এর লোকের এই ঘটনাটা ঘটে ইনিশিয়ালি। পরবর্তীতে অসুখ কমে যায়। পেইনটা কেমন? এটা নেচারটা পেইনটা হলো কনস্ট্যান্ট হতে পারে অথবা ইন্টারমিডিয়েট হতে পারে। থ্রোবিং পেইন হতে পারে সবসময়। এটা হলো ওয়ার্স অ্যাট নাইট, এবং রাতের বেলা এটা সাধারণত বেশি হবে। যখন সব সে একটু ঘুমাইতে যাবে তখনই তার ব্যথাটা শুরু হয় বেশি। এই জন্যই সে তার লাইফটাকে একেবারে তছনছ করে দেয়, ফিরে হয়ে যায় জায়গা থেকে। এখন অ্যাগ্রাভেশনটা কিভাবে হয়? খুব মাইনর স্টিমুলাই, টাচ অর হিট হলেই সে ইয়া করবে, কি বলে অ্যাগ্রাভেট করবে। একটা টার্ম বলা হয় অ্যালোডাইনিয়া। অ্যালোডাইনিয়া হলো কি যে খুব মাইনর ট্রমা, যেটাতে তার ব্যথা হওয়ার কথা না, কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু তার সিভিয়ার সমস্যা হবে। এবং এই পেশেন্টগুলো পোস্ট হার্পেটিক নিউরালজিয়া থাকে, তাদের যদি সামান্য একটু টোকা লাগে, যেটা তার আরাম লাগার কথা, দেখা যায় তার প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এইটাকে বলা হচ্ছে তোমার সামান্য হিট অথবা টাচ যদি হয়, সেইটাকে বলা হচ্ছে তোমার অ্যালোডাইনিয়া। মানে যেটাতে তার কোনো সমস্যা হওয়ার কথা না, সেই টাচ অথবা হিট যদি লাগে তার সিভিয়ার পেইন শুরু হয়ে যাবে। এইটাকে বলা হচ্ছে তোমার অ্যালোডাইনিয়া। এটা একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে পোস্ট হার্পেটিক নিউরালজিয়াতে এই ঘটনাটা ঘটে। আর বলা হচ্ছে যে যত সময় যাবে তত পোস্ট হার্পেটিক নিউরালজিয়া অটোমেটিক্যালি কমে যাবে। এবং বলা হচ্ছে যে যত জনের হবে তার 5 বছর পরে মাত্র 2% থাকবে, বাকিগুলো ভালো হয়ে যাবে। এই যে একটা আশার কথা। তো যার পোস্ট হার্পেটিক নিউরালজিয়া চিকিৎসাটা কি করবে? এখানে অনেকগুলো ওষুধ দেখা আছে, বইয়ের কথাবার্তা যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, যেন সবই বলা হয়েছে এখানে। তো আমরা কিন্তু এতগুলো আমাদের নাই, এতগুলো আমরা ইউজ করি। এখন আমরা লোকাল যেটা করি, আমরা জানি যে যত ব্যথাই হোক শরীরে, আমরা যদি সেখানে যদি কোল্ড কম্প্রেশন দিতে পারি, হ্যাঁ, যদি ঠান্ডা সাইড দিতে পারি, তাহলে কিন্তু ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আমরা কোল্ড কম্প্রেশন দিতে পারি তাহলে টু সাম এক্সটেন্ট পেইন রিলিফ হয়। আর টপিক্যাল ক্যাপসাইসিন অথবা লিডোকেন প্যাচ, এটা আমাদের দেশে নাই, অন্য জায়গায় পাওয়া যায়। লিডোকেন প্যাচ মানে লোকাল অ্যানেস্থেটিক প্যাচ যদি আমরা দিয়ে দিতে পারি, হ্যাঁ, যে জায়গায় ডিশন সেই জায়গায়, তাহলে ব্যথাটা কমে যায়। সিস্টেমিক হলে কি যে স্টেজ প্যাটার্ন, স্টেজ ফ্যাশন, মানে যত বেশি হবে তত মানে পাওয়ারফুল ওষুধ দিতে হবে। শুধু অল্প মাত্রা যদি হয় তাহলে প্যারাসিটামল এত ওষুধ দিয়ে ভালো হয়ে যায়। তার সাথে যদি বেশি হয় তাহলে আমরা নট ট্রিপলিন নেগেটিভ ঢেলে দিতে পারি। তার চাইতে যদি বেশি হয় তাহলে আমরা 400 মিলিগ্রাম
ডেইলি কার্বামাজিপিন দিতে পারি। প্লাস তারপর সবচেয়ে বেশি যেটা আছে গামা পেন্টিন 300 to 600 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি আর সাস্টেন ডেইলি অক্সিকোডন বাইরে পাওয়া যায়, আমাদের পাওয়া যায় না। এই জিনিসগুলো হচ্ছে আমার পোস্ট থাইরয়েডিক নিউরালজিয়া, এটার হলো চিকিৎসা। আর এই চিকিৎসাগুলো সাধারণত নিউরোলজিস্টে বেশি করে থাকে, আমরা কিছু কিছু চিকিৎসা করি এগুলোতে নিউরোলজিস্ট যেমন দরকার নেই, এটা কোন সময় কি হবে সেটা। এখন হার্পিস অপথ্যালমিকা সম্পর্কে এইটুকুই। এখন বক্তব্য যেটা যে হার্পিস জস্টার অপথ্যালমিকাসে কিন্তু শর্ট শর্ট কেস পরীক্ষা পাই দেওয়া হয়, শর্ট কেস পরীক্ষা পাই দেওয়া হয়। যখন এই শর্ট কেস দেওয়া হয় তাহলে তোমরা কি দেখবে এই পেশেন্টের? এই পেশেন্টের প্রায় দেওয়া হয়, এই পেশেন্টের যে জিনিসগুলো দেখতে হবে, প্রথম কথা হলো যে আমরা শর্ট কেসে আমরা কি দেখি, আমরা প্রথমে একটা অবজারভেশন দেখি, একটা হ্যাভ এ লুক টু দ্য ফেস এন্ড হেড, মুখে এবং ইয়ে দেখি। কি দেখি আমরা? আমরা আই বলতে আই চোখের স্কিনের লিশনটা দেখবো, স্কিন এবং ওই জায়গায় একটা জিনিস মনে করতে হবে, যেহেতু ডার্মাটোমাল লিশন, এটা কিন্তু লিশনটা কিন্তু মাথার এক পাশে ওয়ান হাফে সাধারণত সীমাবদ্ধ থাকে, অন্য পাশে সাধারণত যায় না, একটা পাশে থাকবে। একটা নির্দিষ্ট তোমার যে ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী এটা হবে। এই জন্য দেখা যাবে কি তার একটা ডিপ পিগমেন্টেড লিশন থাকবে, ডিপ পিগমেন্টেড লিশন থাকবে, কর্নিয়ার স্কিনে একটা স্কার থাকবে, তোমার লিডে স্কার থাকতে পারে, লিডে স্কার থাকবে এবং এক্টোপিয়ান থাকতে পারে, এন্ট্রোপিয়ান থাকতে পারে, স্কার থাকবে, এই জিনিসগুলো থাকবে। এই জিনিসগুলো দেখার পরে তুমি জিজ্ঞেস করবে যে হ্যাঁ এটা কি জিনিস, কি মনে হচ্ছে? তখন বলবো যে এটা হার্পিস জস্টার অপথ্যালমিকাসের লিশন, যেটা হার্পিস জস্টার লিশনের ভিতরে যেটা কি থোকা থোকা জায়গায় ডিপ পিগমেন্টেড লিশন থাকবে, ডিপ পিগমেন্টেড লিশন। এখন বলে তোমার চোখে কি সমস্যা হতে পারে? এটা তখন তুমি চোখ বলবে স্যার এটা ক্যারাটাইটিস থাকতে পারে, কর্নিয়া লিশন থাকতে পারে। এখন আমরা যেটা পাবো সেটা হলো তার টু সাম এক্সটেন্ট তার কর্নিয়াল সেন্সেশনটা কম থাকতে পারে। এক্ষেত্রে তোমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে যাবে, সেইগুলো আমরা পরে এই এখানে কোনো প্রশ্ন আছে? একটা কোশ্চেন ছিল, স্যার পোস্ট থাইরয়েডিক নিউরালজিয়া যেটা বলা হয়েছিল স্যার, ওটা কি স্যার র্যাশ ওঠার 1 মাস পরে, স্যার র্যাশটা হিল হওয়ার 1 মাস পরে? র্যাশ ওঠার 1 মাস পরে, হিল হয়ে যাওয়ার পরে, সাধারণত আমরা 1 মাস আগে হিল হইতে হিল হয়ে যাওয়া। স্যার আইটু স্যার পোস্ট থাইরয়েডিক নিউরালজিয়া স্যার পেইনটা রাতের বেলা কেন উঠছে? রাতের বেলায় আমাদের শরীরে যত পেইন আছে সব কিন্তু রাতের বেলায় বাড়ে। রাতের বেলায় কারণ রাতের প্যারাসিম্পথেটিক স্টিমুলেশন এই জিনিসগুলোর মধ্যে সমস্যা আছে, সেই জিনিসগুলোর জন্য এটা হয়। আর হলো যে রাতের বেলায় আমাদের পেইন থ্রেশহোল্ড অনেক বেড়ে যায়, হ্যাঁ। যেমন রাতের বেলা তুমি যদি লাইট অন করো, হঠাৎ করে দেখা যায় যে বিশাল তার পেইন শুরু হয়ে যাবে, হালকা কাজ করলে তার বিশাল পেইন শুরু হয়ে যাবে। পেইন থ্রেশহোল্ডটা রাতের বেলা বেড়ে যায়। সিম্পথেটিক প্যারাসিম্পথেটিক যে রেশিয়াগুলো আছে সেইগুলোর সাথে এটা সম্পর্ক। মূল কথা হলো তোমার পেইন থ্রেশহোল্ডটা বেড়ে যায়। ইউভাইটিস হলে তোমার একই ঘটনা, অন্যান্য জায়গায় হলে কিন্তু রাতের বেলা ব্যথাটা বাড়ে, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড যে জিনিসটা করবো হলো নেমুলার কেরাটাইটিস। এটা কিন্তু যদি প্রশ্ন না থাকে তাহলে পরে চলে যাবে। কোনো প্রশ্ন আছে? সেকেন্ড যেটা নিউমুলার কেরাটাইটিস, এটা কিন্তু আমরা যারা প্র্যাকটিস করি তারা প্রচুর পরিমাণে এটা পাবো। নিউমুলার কেরাটাইটিস কি জিনিস? নিউমুলার কেরাটাইটিস পয়েন্ট শেপড সাব এপিথেলিয়াল লেশনস। এপিথেলিয়ামটা তার ইনটেক্ট আছে, সাব এপিথেলিয়াল অ্যান্টিরিয়র স্ট্রোমাতে তার কিছু লেশন আছে, পয়েন্ট শেপ, মানে মুদ্রার মতো ছোট ছোট পয়সার মতো মনে হয় যে সিলভারের যে পয়সাগুলো থাকে, পয়েন্টগুলো থাকে, সেই পয়েন্টের মতো দেখা যাবে। কি বলা হচ্ছে? নিউমুলার কেরাটাইটিস is characterized by fine granular subepithelial deposits surrounded by halo or halo of the stromal hairs থাকে, তার একটু ইয়া থাকে, শ্যাডোর মতো দেখা যাবে, হ্যালো দেখা যাবে এরকম। এটাকে অনেক বলা হয় anterior stromal keratitis, এটা কিন্তু এপিথেলিয়ামটা ইনটেক্ট থাকবে, জাস্ট এপিথেলিয়ামের নিচে সাব এপিথেলিয়াল এটা ইয়া করবে। এটা হচ্ছে তোমার historical report যদি বলে যে name of the nemular origin from the Latin terms nemulus, মানে কয়েন,
বলা হয় ফার্স্ট অ্যাপ্লাইড প্যাকেজ অন স্টিল ওয়াজ 1889 1889 এটা প্রথমে টার্ম ইউজ করা হয় যে নিউলার ক্যারাটাইটিস। আর এক্সপেরিমেন্টাল করা হয় ব্রুসেলোসিস যদি হয় সেখান থেকে ক্যারাটাইটিস হওয়ার পরে প্রথমে ওই সময়টা খুব বেশি হইতো ব্রুসেলোসিস 1912 এটা ফেভিয়ার এটা প্রথম এক্সপেরিমেন্টাল অবজারভেশন করেছে এইটা দিয়ে এটা হইছে। যার কথা অত বিস্তারটা নেই আমার ক্যারেক্টার কি ক্যারেক্টারিস্টিক আছে নিউলার ক্যারাটাইটিস সেটা হচ্ছে যে usually found secondary to post viral conjunctivitis viral keratitis একবার তার ভাইরাল কনজাংটিভাইটিস হয়েছে এবং তারপরে কেরাটাইটিস হয়েছে এবং তারপরে ভালো হয়ে গেছে অথবা ভালো হওয়ার পরে অথবা যে কনসিকুয়েন্স অফ কেরাটাইটিস তার এই ঘটনাটা ঘটবে সাবইনফিলিয়েশন। সাধারণত আমরা খুব বেশি মাত্রায় পাই হচ্ছে তোমার অ্যাডেনোভাইরাল কেরাটাইটিস। এটা পরে আসছে অ্যাডেনোভাইরাল কেরাটাইটিস বলবো। Most of the infiltrates lie directly beneath the existing dendrites or area of the punctate epithelial keratitis. এটা বলা হচ্ছে যে যেখানে তার ডেনড্রাইট থাকবে অথবা তার punctate epithelial keratitis থাকবে জাস্ট তার নিচেই এটা এফেক্টেড হবে অথবা আগে থেকে তার যে জায়গায় ইনসাল্ট হয়েছে তার জাস্ট নিচে এই ঘটনাটা ঘটবে সেই অ্যান্টিরিয়র স্টোমাতে এই ঘটনাটা ঘটবে। এখানে বলা হচ্ছে যে সাধারণত যদি সিস্টেমিক ডিজিজ হয় অথবা টপিক্যাল যদি ডিজিজ হয় মনে করো যে কেরাটাইটিস হচ্ছে কনজাংটিভাইটিস হচ্ছে তার সাধারণত 7 থেকে 10 দিন পরে এটা ডেভেলপ করবে। মোর কমনলি হিলস বাই সাবএপিথেলিয়াল অ্যাবজর্পশন লিডিং ডিপ্রেশন অফ পেসি। যেখানে যদি বড় মতো ডিসিশন থাকে এখানে একটু ডিপ্রেশনের মধ্যে দেখা যাবে। কেন ডিপ্রেশনের মধ্যে দেখা যাবে? আমরা জানি যে কোনো জায়গায় যদি কেরাটাইটিস হয় এবং সেটা যদি হিল হয় তাহলে কি হবে এটা কন্ট্রাক্ট করে এবং কর্নেটা থিন হয়ে যায়। এই জন্য এটা এই জায়গাটা হালকা ডিপ্রেশন যদি ভালো মতো পরীক্ষা করি তাহলে হালকা ডিপ্রেশন পাওয়া যাবে। What are the etiology of nuclear keratitis? Etiology হচ্ছে কি commonest cause হচ্ছে adenoviral keratitis, সেকেন্ড যেটা হলো herpes zoster keratitis, থার্ড হচ্ছে herpes simplex, তারপর brucellosis, sarcoidosis, syphilis, tuberculosis, onchocerciasis। এগুলোতে হইতে পারে তবে খুব কম মাত্রায়। এগুলোতে সাধারণত ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিস বেশি হয় তবে কোনো কোনো ক্ষেত্রে নিউলার কেরাটাইটিস হতে পারে। ক্লিনিক্যাল ফিচারটা খুবই সিম্পল যে যেহেতু মূল সমস্যাটা হবে তার আলোর দিকে তাকাইতে পারবে না। সেকেন্ড সমস্যা হবে ফরেন বডি সেন্সেশন। এন্ড ফরেন বডি সেন্সেশনটা কেন হবে? ফরেন বডি সেন্সেশনটা হবে ডিউরিং সেকেন্ডারি টু ড্রাই আই। হ্যাঁ, আর আরেকটা জিনিস হয় কি যে যেহেতু নিউলার কেরাটাইটিস হলে পরে এখানে ড্রাই আই রিসারফেসিংটা ভালো হয় না। কেন রিসারফেসিংটা ভালো হয় না? যে এখানে আমরা বললাম একটু আগে যে টাইনি ডিপ্রেশন থাকে, যেসব জায়গায় নিউলার কেরাটাইটিস থাকে সেখানে একটু ডিপ্রেশন থাকে, যার জন্য রিসারফেসিংটা ভালো হয় না। এই জন্য ফরেন বডি সেন্সেশনটা হয়। আরেকটা জিনিস যেটা আর কি ব্লাড ভিশনটা, ব্লাড ভিশনটা কেন হয়? অনেকগুলো কারণ হয়। একটা হলো যে লাইটে ভালো তাকাইতে পারে না সেই জন্য, তারপরে তার মানে কি যে অপাসিটি ডেভেলপ করছে সেই জন্য তার ব্লাড ভিশন হয়, তারপরে এই মোটামুটি এই কারণগুলো। আরেকটা জিনিস হলো কি কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমে যায় সেই জন্য কিন্তু তার ব্লাড ভিশন অনেকগুলো কারণ আছে। তারপরে হ্যালোস অ্যারাউন্ড দ্য লাইট হয়। আরেকটা জিনিস হয় কি ডিক্রিজ কন্ট্রাস্ট সেন্সিটিভিটি। এখন তোমাদের একটা কথা বলি, যাদের নিউলার কেরাটাইটিস আছে তারা ভালো বুঝবে কেমনে যে তাদের এই জিনিসটা অ্যাগ্রাভেট করছে। এগুলো তো পেইন হয় না, ফটোগ্রাফিটা প্রথম দিকে হয় না। দেখবে কি যখন রাতের বেলা লাইটে দিয়ে তাকাবা তখন দেখা যাবে কি যে সেই লাইটের ভিতরে সে হ্যালোজ দেখতেছে, কালার্ড হ্যালোজ দেখতেছে, তখন বুঝতে হবে যে তোমার এই নিউলার কেরাটাইটিসটা বেড়ে গেছে। আসলে ক্লিনিক্যাল ফিচার আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি পাবো? বলা হচ্ছে রাউন্ড পয়েন্ট শেপ লিশন পাওয়া যাবে অ্যান্টিরিয়র স্টোমাতে। হোয়াইট অ্যান্টিরিয়র স্টোমাল ইনফিল্ট্রেটস, হোয়াইট অ্যান্টিরিয়র স্টোমাল ইনফিল্ট্রেটস। সেখানে যদি অ্যাক্টিভ লিশন থাকে তাহলে ওখানে একটি এডিমা থাকবে, সারাউন্ডেড উইথ হ্যালো থাকবে। সাধারণত অ্যাক্টিভ 3 মিলিমিটার ডায়ামিটারের মতো হয়, বর্ডারটাতে ইনডিস্টিংক্ট থাকে, যে ইন্টারভেনিংটা আর ইন্টারভেনিং কর্নিয়াটা খুব ক্লিয়ার থাকে। নিউলার কেরাটাইটিস যেখানে আছে সেইখানে শুধু হেজ থাকবে এবং তার একটা লিশন থেকে আরেকটা লিশনের যে ডিসটেন্স সেখানে ইন্টারভেনিং কর্নিয়াটা একদম ক্লিয়ার থাকবে, কোনো সমস্যা থাকবে না।
আর বাইলেটারাল ইনভারমেন্ট সাধারণত থাকে এবং লিশনগুলো সাধারণত মাল্টিপল হয়। এই যে ছবিতে দেখা যাচ্ছে ঠিক এরকমই দেখা যায়। যদি আন্ডার সিস্টেমে দেখা হয় ম্যাগনিফাইং ঠিক এরকম দেখা যাবে, এরকম অ্যাক্টিভেশন করে এরকম দেখা যাবে। যখন হিট হয়ে যাবে তখন এটা একটু সাদা হবে এবং এটা মার্জিনটা অনেকটা ইয়ে হয়ে যাবে। প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিস বেশ কয়েকটা প্যাথোজেন, তিনটা প্যাথোজেনেসিস আছে। একটা হলো কি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন from viral proliferating viral in the overlying epithelium. যখন ওভারলাইং ভাইরাস এপিথেলিয়ামে থাকবে, যখন ভাইরাস তোমার এপিথেলিয়াম এফেক্টেড করছে, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে এবং স্ট্রোমাতে এই ঘটনাটা ঘটবে, এই একটা জিনিস। সেকেন্ড যেটা হবে যে স্ট্রোমাল রিঅ্যাকশন টু সলিউবল ভাইরাল অ্যান্টিজেন ডিফিউজিং ইনটু দ্য অ্যান্টিজেন। তোমার অ্যান্টিজেন আছে, এটা এন্টিরিয়র স্ট্রোমাতে যাবে, যে সে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন করবে এবং এটা ইয়ে করবে। আর হলো ডাইরেক্ট ভাইরাল টক্সিসিটি, এবং ভাইরাস নিজে যায় টক্সিক করে এটা আসে। যেটাই করি সবকিছু মিলাই কিন্তু ইজ এ ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন, ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। এবং এটা সবচেয়ে বড় মজার জিনিস হলো এটা সেলফ লিমিটিং, একাই ভালো হয়ে যায়। তারপর ট্রিটমেন্ট আমাদের দরকার। ট্রিটমেন্ট আমরা কখন করব? যদি অ্যাক্টিভ ভাইরাল লিশন থাকে, যেমন ধরো তোমার হার্পিস জস্টার অপথ্যালমিকাস দ্বারা কেরাটাইটিস আছে, এটা চিকিৎসা তোমার অ্যান্টিভাইরাল দিয়ে করতে হবে। তারপরে তোমার গ্যানসাইক্লোভির দিয়ে করা যেতে পারে, তোমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে যদি হয় কেরাটাইটিস যদি থাকে। আরেকটা জিনিস হলো যে রিকারেন্ট কেরাটাইটিস যদি থাকে, ওরাল অ্যান্টিভাইরাল ইনস্টিটিউট অফ টপিক্যাল অ্যান্টিভাইরাল। আমরা কিন্তু আগে একটু করেছিলাম যে আগের দিন যে recurrent keratitis oral antiviral instead of topical antiviral। আমরা বলছি যে টপিক্যাল অ্যান্টিভাইরাল ড্রাগে কিন্তু তোমার রিকারেন্ট কমায় না, রিকারেন্ট কমাতে চাইলে তোমার সিস্টেমিক অ্যান্টিভাইরাল দিতে হবে। আরেকটা জিনিস হলো কি যে আমরা ট্রিটমেন্টের সময় টপিক্যাল স্টেরয়েড দিই, টপিক্যাল স্টেরয়েড দিই। অনেক বক্তব্য আছে টপিক্যাল স্টেরয়েডের ব্যাপারে, অনেক মত আছে, পক্ষে মত আছে, বিপক্ষে মত আছে, সব কিছু আছে। তারপর আমরা দিই। তবে আমরা কখন দেই? যদি দেখা যায় যে পেশেন্টটা খুব বেশি সিম্পটোম্যাটিক এবং খুব বেশি মাত্রায় তার ভিশন লস হয়ে গেছে, 2-3 লাইন কমে গেছে ভিশন, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু টপিক্যাল স্টেরয়েড দিই। টপিক্যাল স্টেরয়েডের কাজটা কি? আমার ইনফ্লামেশনটা কমে এবং সেই সঙ্গে তার স্কারিংটা কমে, টু রিডিউস দ্য ইনফ্লামেশন অ্যাজ ওয়েল অ্যাজ স্কারিং। এখন আমার বক্তব্য হচ্ছে যে ইনফ্লামেশন কমাইলে কি স্কারিং কমবে কি কমবে না? এটা বলো তো একজনে দেখি। হ্যালো, এই শুনতে পাচ্ছ তোমরা? স্যার কমবে স্যার। স্যার কমবে স্যার। ইনফ্লামেশন কমলে পরে স্কারিং কমবে কেন? মেকানিজমটা কি? স্যার ইনফ্লামেশনে তো শেষের দিকে গিয়ে ফাইব্রোসিস হয় স্যার, স্কারিং ফাইব্রোসিস এগুলো হয় স্যার। ইনফ্লামেশন কম হলে তখন স্কারিং ফাইব্রোসিসটা হয়ে জন্য ইনফ্লামেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ স্কারিং। যত বেশি ইনফ্লামেশন হবে, যত লম্বা সময় থাকবে, তত বেশি স্কারিং হবে। এজন্য আমরা স্টেরয়েড দিচ্ছি হলো খুব তাড়াতাড়ি ইনফ্লামেশন কমানোর জন্য, টু রিডিউস ইনফ্লামেশন। ঠিক আছে, এই একটা কারণ। আরেকটা হলো কি যে যাদের খুব বেশি মাত্রায় ভিশনটা কমে গেছে তাদেরকে আমরা স্টেরয়েড দিই। এই হচ্ছে আমাদের চিকিৎসা। আর কিছু সিম্পটোমেটিক চিকিৎসা আছে যে এদেরকে সানগ্লাস ইউজ করতে হবে, এদেরকে টেনশন কমাইতে হবে, এদেরকে যদি কি বলে আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করতে হবে, রিসার্ভিসিংটা ভালো করতে হবে, আসলে হাত দেওয়া কমাইতে হবে। আর এদের কমপ্লিকেশনটা কি হয়? কি কমপ্লিকেশন? প্রথমটা বলছি যে স্কার হয়। স্কার হলে পরে কি হবে? অ্যাস্টিগমেটিজম হবে। অ্যাস্টিগমেটিজম কখন হবে? অ্যাস্টিগমেটিজম কখন হয়? অ্যাস্টিগমেটিজম হবে যে অনেক সময় দেখি যে আমাদের নিউক্লিয়ার সেক্টর আছে, যে সেক্টর, ওই সেক্টর তার স্কার হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, অন্য সেক্টরে কিছু হচ্ছে না, যার জন্য তোমার অ্যাস্টিগমেটিজম হবে। আর হলো এটা খুব বেশি মধ্যে গ্লেয়ার গ্লেয়ার এটা হলো কি যে খুব লম্বা সময় হতে পারে, দেখা যাবে অনেকে 2 বছর 3 বছর লেগে যায় ভালো হইতে। আর এটা হলো আরেকটা কমপ্লিকেশন হলো রিকারেন্ট, কমে যাচ্ছে আবার হচ্ছে, কমে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে, এরকম। অনেক সময় দেখা যায় কি যে এটা ব্রেকডাউন হয়, আলসার তৈরি করে। এই হলো তোমার নিউমুলার কেরাটাইটিস। নিউমুলার কেরাটাইটিস এখানে শেষ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো।
নিউক্লিয়ার ক্যারাটাইটিস এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে? এই তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। প্রশ্ন নাই, নিউক্লিয়ার ক্যারাটাইটিস ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার, আমরা এখন আমার কখন দিব স্যার? নিউক্লিয়ার ক্যারাটাইটিসে অ্যান্টিভাইরাল কখন দিব? একটা কথা বলছি, নিউক্লিয়ার ক্যারাটাইটিস ইজ এ ইমিউনোলজিক্যাল ডিজিজ। ভাইরাসে অ্যান্টিভাইরালের তেমন কোনো রোল নাই, তবে আমরা এটা প্রিভেনশন করার জন্য আমরা দিব। যেমন আমরা এখানে আসবো, যেমন অ্যাডেনোভাইরাল আসতেছি, তো এখানে বুঝতে পারবো যে কখন আমরা এই দিব। মূল কথা হলো যে যখন আমি দেখবো যে তার নিউক্লিয়ার ক্যারাটাইটিস হচ্ছে, হতে পারে সাব এপিথেলিয়াল লিশন হয়ে গেছে, তখনই আমি অ্যান্টিভাইরাল দিব। যেমন অ্যাডেনোভাইরাল ক্যারাটাইটিস যদি হয়, আমি এনসাইক্লোপিড দিব ডিউরিং হিলিং স্টেজে। হিলিং স্টেজ মানে ক্যারাটাইটিস হিলিং স্টেজে প্রথম দিকে দিয়ে শুরু করে দেব। সেকেন্ডে যদি আমার যদি হয় কি বলে হার্পিস জস্টার অপথালমিকাস হয়, আমি সেক্ষেত্রে যদি ক্যারাটাইটিস হয়, সেক্ষেত্রে আমি যন্ত্রের মধ্যে এপিথেলিয়াল হিল নাও তন্ত্রের মধ্যে দিন থাকবে। একটা জিনিস আমরা বলেছি যে নিউক্লিয়ার ক্যারাটাইটিসটা কখন হয়। নিউক্লিয়ার ক্যারাটাইটিসের মূল প্যাথোজেনেসিসটা হচ্ছে যে জায়গায় তার এপিথেলিয়াল লিশন হয়েছে তার জাস্ট নিচেই কিন্তু তার অ্যান্টেরিয়র স্টোমাটা এফেক্টেড হবে। এইজন্য যত তাড়াতাড়ি আমি এপিথেলিয়াল ক্যারাটাইটিস ভালো করতে পারবো, আমার নিউক্লিয়ার ক্যারাটাইটিস তত কম হবে। এটা হচ্ছে মূল বিষয়। এইজন্য এই আর্লি ডিজিজে আমি অ্যান্টিভাইরাল ড্রাগটা দিই। আমরা অ্যাডেনোভাইরাস চলে যাই। এখন সবচেয়ে কমনলি যে কনজাংটিভাইটিস পাই আমরা, এখন যেটা পাচ্ছি আর কি আমাদের কর্নিয়া স্পেশালিস্ট যারা আছে, সেটা কিন্তু অ্যাডেনোভাইরাল কনজাংটিভাইটিস। অ্যাডেনোভাইরাল কনজাংটিভাইটিস, অ্যাডেনোভাইরাল কনজাংটিভাইটিস এটা চারটা ফরম্যাটে হয়। এই জিনিসটা ভালো করে জানতে হবে। ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার, এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস, অ্যাকুট নন স্পেসিফিক ফলিকুলার কনজাংটিভাইটিস এবং ক্রনিক ক্যারাটো কনজাংটিভাইটিস। এখন আমরা ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার এবং এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস এই দুটো নিয়ে কথা বলতে চাই। অন্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা শর্ট নোটের জন্য দেখে নিও, ভিডিও দেখে নিও। এখন ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার তুমি কেমনে চিনবে? এটা অ্যাডেনোভাইরাস দিয়ে হইছে, এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস এটা অ্যাডেনোভাইরাস দিয়ে হচ্ছে। বুঝবা কেমনে? বোঝা খুবই সিম্পল, খুবই সিম্পল। একটু হিস্ট্রি নিলেই পেশেন্টটা দেখলে বোঝা যাবে। কেমনে বুঝবা? নামে পরিচয়, নামটা দেখে বুঝতে পারবে। ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার, তার মানে ফেরিনজাইটিস থাকবে, কনজাংটিভাইটিস থাকবে এবং জ্বর থাকবে। এই তিনটা যদি একটা পেশেন্টের থাকে একসাথে, কোনো চিন্তা করার দরকার নাই, ইট ইজ ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার। তার কথা হলো কি, এটা আমার জানার দরকার থাকে। জানার দরকার এটাই যে যদি তোমার ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভার হয়, তাহলে সেখানে দেখা যাবে যে প্রায় 20% এর মতো তোমার ক্যারাটাইটিস হবে। চিন্তাটা তোমার কম। আর যদি এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস হয়, তাহলে ধরে নিতে হবে 80% এর ক্ষেত্রে তোমার ক্যারাটাইটিস হবে। এইটা হলো জানা মূল দরকার। এখন যদি ক্যারাটাইটিস হয়, তারপরে চিকিৎসা সেভাবে করতে হবে, এই জন্য এটা জানা দরকার। এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস কেন? এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস বুঝবা যে এই পেশেন্টের কনজাংটিভাইটিস থাকবে, ক্যারাটাইটিস থাকবে, কিন্তু তার থাকবে না, জ্বর থাকবে না, তার ফেরিনজাইটিস থাকবে না। এবং এটা দেখা যাবে কি যে একই ফ্যামিলিতে এক গ্রুপ অফ পিপলের হবে, অথবা তার কোনো কন্টাক্ট থাকবে। ফেরিঙ্গো কনজাংটিভাল ফিভারটাও বেশ কয়েকজনের হবে, কিন্তু অত সিভিয়ার হবে না, অত বেশি কন্টাজিয়াস না, রিলেটিভলি কম সিভিয়ার। কিন্তু এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস মানে কি, একেবারে সবার হয়ে থাকবে একটা। এই জন্য নাম হলো এপিডেমিক ক্যারাটো কনজাংটিভাইটিস। কেমিস্ট্রির পর আসছে ক্রিটিক্যাল সমস্যাটা কি, ক্রিটিক্যাল ইস্যু কি আমাদের অ্যাডেনোভাইরাল ক্যারাটাইটিসে? প্রথম বলা আছে যে হাইলি কন্টাজিয়াস, টাচে আসলেই তার হবে, যে কোনো ফরম্যাটে টাচ করলেই তার হবে। এটা বলা আছে আপ টু 2 সপ্তাহ পর্যন্ত সে এই রোগটা ছড়াইতে পারে। সেকেন্ড যেটা হলো অকুপেশনাল হ্যাজার্ড। অকুপেশনাল হ্যাজার্ড বলতে কি বুঝি? অকুপেশনাল হ্যাজার্ড বলতে আমরা ডাক্তার যারা আছি, আমাদের যেটা সমস্যা সেটা হলো কি, আমরা পেশেন্টকে টাচ করি, আমরা ইন্ট্রাঅকুলার প্রেসার দেখি, হ্যাঁ, এখান থেকে ইন্ট্রাঅকুলার প্রেসার থেকে টাচ করি, সেখান থেকে আমাদের চোখে আসতে পারে। এটা অকুপেশনাল হ্যাজার্ড, ফিজিশিয়ান হ্যাজার্ড।
ডক্টরস হ্যাজার্ড ফর ডক্টরস মানে অপথ্যালমোলজিস্ট, এটা সমস্যা। আর হলো অকুপেশনাল হ্যাজার্ড মানে কি, আরেকটা জিনিস সেটা হলো কি যে অকুপেশনে কাজ করে, যার সাথে স্কুলে যদি হয়, একটা বাচ্চা যদি হয় তাহলে দেখা যায় আস্তে আস্তে সবগুলো বাচ্চা হয়ে যাচ্ছে। আর সাধারণত দেখা যাচ্ছে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, ক্রাউডেড এরিয়াতে, সেটা যে একটা ফ্যামিলিতে হলে একজন হলে সবগুলো সবার হয়ে যাচ্ছে। আবার যারা বস্তিতে থাকে একজন হলে সবার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে অকুপেশনাল হ্যাজার্ড। তার মানে যে যে প্রফেশন আছে সেই প্রফেশনের সবার এটা হতে পারে। লেক অফ ইফেক্টিভ ড্রাগস, এখন পর্যন্ত এটা কোনো ড্রাগ আবিষ্কার হয় নাই যেটা দিয়ে বলতে পারবো যে হ্যাঁ ইট ইজ দ্য ট্রিটমেন্ট ফর দিস ডিজিজ। এরকম কোনো স্পেসিফিক ড্রাগ এখন পর্যন্ত এস্টাবলিশ হয় নাই। যেমন আমরা অ্যাসাইক্লোভির ক্যানসাইক্লোভির স্পেসিফিক ফর দ্য হার্পিস জস্টার আর হার্পিস ইনফেকশন, কিন্তু এটার জন্য কিন্তু স্পেসিফিক নাই। দেন আরেকটা জিনিস হলো স্টেরয়েড ডিপেন্ডেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টেরয়েড ডিপেন্ডেন্ট বলতে আমরা কি বুঝি? স্টেরয়েড ডিপেন্ডেন্ট বলতে বুঝি যে তুমি একবার চিকিৎসা শুরু করলে স্টেরয়েড দিয়া, তুমি স্টেরয়েড দিলে এটা ভালো হবে, কমে যাবে, কিন্তু যখন তুমি স্টেরয়েড উইথড্র করবা দেখা যাবে আবার হচ্ছে, আবার যখন হবে তুমি স্টেরয়েড আবার দিতে হবে, তোমাকে স্টেরয়েড না দিলে এটা বাড়তেই থাকবে, এবং স্টেরয়েড আগে যে মাত্রা দিচ্ছে তার থেকে বেশি মাত্রায় দিতে হবে। আপনি এটা যতদিন যাবে তত এইটা হলো স্টেরয়েড ডিপেন্ডেন্ট। এখন আমি একটা কথা বলি বারবার যে স্টেরয়েড ডিপেন্ডেন্ট এবং স্টেরয়েড রেসপন্ডার্স এর মধ্যে পার্থক্যটা কি? এটা কিন্তু পরীক্ষা আমরা মাঝে জিজ্ঞাসা করি। কেউ বলতে পারবে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন স্টেরয়েড ডিপেন্ডেন্ট এন্ড স্টেরয়েড রেসপন্ডার্স? কেউ একজন বলেন স্টেরয়েড রেসপন্ডার্স কি জিনিস আর স্টেরয়েড ডিপেন্ডেন্স কি জিনিস? স্যার আসসালামু আলাইকুম। হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি না তো। হ্যালো, আচ্ছা আমি কথা শুনতে পাচ্ছি না, আমি বলে দিই। সেটা হলো স্টেরয়েড ডিপেন্ডেন্টে বললাম। স্টেরয়েড রেসপন্ডার্স হলো কি যে স্টেরয়েড দিলেন তার চোখের প্রেসার বেড়ে গেল, সেটাকে বলে আমরা স্টেরয়েড রেসপন্ডার্স। ঠিক আছে, যাদের রেসপন্ডার্স তাদেরকে প্রেসার বেড়ে যায়, পরবর্তী তাদের স্টেরয়েড ইনডিউসড গ্লুকোমা হয়। এইটা হচ্ছে রেসপন্ডার্স। ঠিক আছে, চলে যাই। আর অ্যাডেনোভাইরাল কনজাংটিভাইটিস কেমনে বুঝবেন যে এটা অ্যাডেনোভাইরাল দেওয়া হয়েছে? দেখবেন যে uniform redness of the conjunctiva but more pronounced towards the cornix. Cornix এর দিকে এটা বেশি থাকে। This is the conjunctivitis. এবং এটা discharge হবে watery discharge, এই পেশেন্টের ফটোগ্রাফে হবে সামান্য একটু ফসফস করবে। আপনি যখন দেখবেন তার চোখের পাতা ফুলে গেছে, কনজাংটিভাতে কেমোসিস আছে এবং ফলিকল পাবেন, ফলিকল প্যাপিলা কিন্তু না, ফলিকল পাবেন। ফলিকলটা কোথায় পাবেন? ফলিকলটা পাবেন হচ্ছে যেখানে লুজ কনজাংটিভা থাকে সেইখানে তাদের ফলিকলটা বেশি থাকে। সাধারণত ভালভার কনজাংটিভাতে আমরা পাবো, কর্নিক্সে আমরা বেশি মাত্রায় ফলিকলটা পাবো। ঠিক আছে, ফলিকলটা পাবো। আর একটা জিনিস আমরা দেখবো এখানে পিওরিকুলার লিম্ফ্যাটোপ্যাথি। পিওরিকুলার লিম্ফ্যাটোপ্যাথি কানের সামনে দেখবেন, পেশেন্টকে জিজ্ঞেস করলেই বলবে যে আমি যে কানের যে রোগ কিন্তু মানে যখন আমি মুখ চাবাই, যখন নড়াচড়া করি আমার মুখ, তখন কিন্তু আমার এই কানের সামনে ব্যথা করে। এটা হলো কি যে পাশে হবে সেই পাশে কানের সামনে ব্যথা করে। আর এটা এইসব পেশেন্টদের যখন সিভিয়ার হবে তারা খুব বেশি মাত্রায় হেমোরেজ থাকতে পারে এবং সেই সঙ্গে সিউডো মেমব্রেন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মেমব্রেন তৈরি হয়ে যায়। এই কয়েকটা জিনিস দেখে আমি বলবো যে দিস ইজ অ্যাডেনোভাইরাল কনজাংটিভাইটিস। ঠিক আছে, এখন আগে বলেছি যে হাইলি কন্টাজিয়াস বা হ্যান্ড এন্ড মোবাইলস, হ্যান্ডশেক থেকে হইতে পারে, জানালার যে দরজার যে মানে হ্যান্ডেল আছে হ্যান্ডেল থেকে হইতে পারে, মোবাইল থেকে হইতে পারে, তারপরে তোমার যে কোনো টাচ থেকে হইতে পারে, সরাসরি ইনকিউবেশন। সাধারণত ইনকিউবেশন পিরিয়ড থাকে তোমার 5 থেকে 8 দিন, তারপরে হচ্ছে সিম্পটম শুরু হয়ে যাবে। সিম্পটমগুলো সেম, ইনসিডিয়াস অনসেট পেইন, ফটোফোবিয়া, ওয়াটারিং, পেইনফুল পিওরিকুলার লিম্ফ্যাটোপ্যাথি, এইগুলা বলবে পেশেন্ট। আমি যে জিনিসগুলো পাওয়া যাবে সেটা আমি আগেই বলেছি। এখন চিকিৎসাটা কি করবে? চিকিৎসা হচ্ছে আমার স্পন্টেনিয়াস রেজলিউশন। অ্যাডেনোভাইরাল কেরাটিটিস মোটামুটি 10 থেকে 14 দিনের মধ্যে একাই ভালো হয়ে যায়।
স্পন্টেনিয়াস রেজুলেশন হয়ে যায় 10 থেকে 14 দিনের মধ্যে। এখন ট্রিটমেন্ট কখন করব? কেন ট্রিটমেন্টটা করব? ট্রিটমেন্টটা করব লার্জলি সিম্পটোম্যাটিক অর সাপোর্টিভ চিকিৎসা। সাপোর্টিভ চিকিৎসা বলতে আমরা কি বুঝি? প্রথম চিকিৎসা হলো কি যে তাকে আইসোলেশন করে ফেলতে হবে একবার স্ট্রংলি, কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতে হবে, তার সঙ্গে আর কেউ দেখা সাক্ষাৎ করবে না। এক নম্বর কথা, তাকে কোয়ারেন্টাইনে, ইট ইজ এ নোটিফাইবল ডিজিজ এবং অফিস এবং স্কুল থেকে তাকে অটোমেটিক্যালি ছুটি দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে? ছুটি দিয়ে দেবে, এইটা হচ্ছে প্রথম চিকিৎসা। তাকে আইসোলেশন করে দিতে হবে, তাকে তাকে সুবিধা দেওয়ার এর কমফোর্ট দেওয়ার জন্য কি করতে হবে? তাকে বলতে হবে যে আপনি সানগ্লাস ইউজ করেন, যদি রোদে যান সানগ্লাস ইউজ করেন। তারপর আমরা আর্টিফিশিয়াল টিয়ার ইউজ টিয়ার যদি তার পানি পড়তে থাকে, তারপর এটা দিতে আমরা এই ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করি এই জন্য যে ভাইরাসটা শেডিংটা ভালো হয়ে যায়। আর এখানে বলা হচ্ছে যে অ্যান্টিভাইরাসের ব্যাপারে বলা হচ্ছে যে নো রোল। এক কথা যদি বলি নো রোল। কোন ভাইরাস, কোন অ্যান্টিভাইরাস? Acyclovir has no role in adenoviral keratitis, but ganciclovir has some role. এটা ম্যাক্সিমাম মানুষ বলে, ম্যাক্সিমাম সায়েন্টিস্ট বলতেছে যে acyclovir has কোনো রোল নাই, সরি ganciclovir কোনো রোল নাই। কিন্তু কিছু কিছু মানুষ বলতেছে, কিছু কিছু ট্রায়ালে দেখা গেছে যে ganciclovir has some role। সেজন্য আমরা যদি একটা সিভিয়ার পর্যায়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ganciclovirটা দিতে দেই। ganciclovirটা দুটো কারণে, একটা হলো কি পেশেন্টের সাইকোলজিক্যাল কিছু সাপোর্ট হয়, আর সেকেন্ড যেটা হলো কিছু কিছু মানুষ বলে, কিছু কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে ganciclovir has সাপোর্ট। সেজন্য আমরা শুরুতেই ganciclovir দিয়ে ফেলি, বিশেষ করে যাদের খুব সিভিয়ার মাত্রায় হয়, যাদের তোমার হলো যে সিউডো মেমব্রেন হয়, অথবা তার মেমব্রেন হয়, অথবা তার লিড সোয়েলিং খুব বেশি থাকে, সেসব ক্ষেত্রে আমরা ganciclovirটা দিব। অনেক সময় দেখা যায় কি acyclovir has no role, কিন্তু আরো এটা অ্যাক্টিভেট করে, যেটা আমরা আর হলো স্টেরয়েড বেস্ট টু অ্যাভয়েড ইট। স্টেরয়েডটা ইনিশিয়ালি অ্যাভয়েড করাটা হলো ফরজ। স্টেরয়েড ইনিশিয়ালি দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ হলো কি যে স্টেরয়েডটা কিন্তু ভাইরাস রেপ্লিকেশনে হেল্প করে না সময়, এই জন্য ভাইরাস শেডিং হেল্প করে। এই জন্য আমরা স্টেরয়েড যখন অ্যাক্টিভ স্টেজ আছে তখন আমরা স্টেরয়েড দেব না আনলেস ইন্ডিকেটেড। ইন্ডিকেশন কখন হবে? যদি তার সিউডো মেমব্রেন হয় অথবা মেমব্রেন হয়, যদি হেমোরেজিক হয়, খুব বেশি সিম্পটোম্যাটিক হয়, সেসব ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে খুব বেশি মাত্রায় তার কর্নিয়াতে লিশন হয়ে গেছে, তার এই কি বলে তোমার নিউমোনাল ক্যারাটাইটিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুব বেশি মাত্রায় নিউমোনাল ক্যারাটাইটিস হয়ে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা দিব। এবং পেশেন্টের ভিশন কমে গেছে, সেই সব ক্ষেত্রে আমরা স্টেরয়েডটা দিব। স্টেরয়েডটা দিব কেমনে? উইথ প্রিকশন। এখন এপিডেমিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে এপিডেমিক কেরাটোকনজাংটিভাইটিস কি ঘটনা ঘটে? এপিডেমিক কেরাটোকনজাংটিভাইটিস ক্ষেত্রে কেরাটাইটিস হয়। কেরাটাইটিস হলো স্টেপ বাই স্টেপ হয়। স্টেপ বাই স্টেপ বলতে কি বুঝি? স্টেপ বাই স্টেপ স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5, পাঁচটা স্টেজ আছে। এই স্টেজগুলো একটু জানা থাকা দরকার, যে স্টেজটার উপর ডিপেন্ড করে আমরা কখন কি ওষুধ দিব, এখন কখন কি অবস্থা আছে। সিম্পল যদি মনে রাখি, আমি খুব সিম্পলি এখানে বলা আছে যে এপিথেলিয়াল ভেসিকল লাইক এলিভেশন 25 to 30 মাইক্রন, এটা বোঝা যাবে যে এপিথেলিয়াল ভেসিকল আছে। তো কনজাংটিভাইটিস শুরু হওয়ার 2 থেকে 5 দিনের মধ্যে এটা অ্যাপিয়ার করে এপিথেলিয়াল ভেসিকল লাইক এলিভেশন, পাওয়াটা খুব মুশকিল। এখানে তো ভেসিকল মানে কি, একটা এপিথেলিয়ামটা পুরো ফুলে গেছে এবং সেখানে কিছু ফ্লুইড কন্টেইন করতেছে, এই জন্য ভেসিকুলার লাইক অ্যাপিয়ার হচ্ছে। এটা একটা স্টেজ 1, এটা 2 থেকে 5 দিন পর্যন্ত, 5 দিনের মধ্যে এটা হয়। তারপরে কি হবে? তারপরে এটা হলো ডিফিউজ পাংকেট এপিথেলিয়াল কেরাটাইটিস কজড বাই লাইভ ভাইরাস। এইখানে সরাসরি ভাইরাস দিয়ে এফেক্টেড হবে। দেখা যাবে কি ছোট ছোট হোয়াইটিশ লিশন দেখা যাবে, এবং এটা কিন্তু এলিভেটেড থাকবে, এইটা আমরা বুঝবো যে দিস ইজ পাংকেট এপিথেলিয়াল কেরাটাইটিস, এবং এটা 7 থেকে 10 দিনের মধ্যে এটা হবে। এবং এটার মাত্রা, এটা যদি অনেকগুলো একসঙ্গে হয় তাহলে কনফ্লুয়েন্ট হবে, এবং যেখানে কনফ্লুয়েন্ট হবে তার নিচে কিন্তু তার নিউমোনাল ক্যারাটাইটিস ডেভেলপ করবে। তারপরে ঘটনাটা কি হবে? এটাতে এপিথেলিয়াম পুরো সীমাবদ্ধ থাকলো। তারপরে কি হবে? ডিপ পাংকেট এপিথেলিয়াল কেরাটাইটিস উইথ ফেইন্ট সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেশন।
প্রথমে সুপারফিজিয়াল এপিথেলিয়াল ছিল, এখন বেসমেন্ট মেমব্রেন যে এপিথেলিয়াম আছে সেখান পর্যন্ত কেরাটিটিস হয়ে যাবে। সেই যদি কেরাটিটিস হয় তখন কি হবে, সেটার সাথে ফেইন্ট সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেট দেখা যায়, তখন হালকা হালকা স্ট্রোমাল ইডিমা এপিথেলিয়াম দেখা যাবে, জাস্ট যেখানে তোমার কেরাটিটিস হবে জাস্ট তার নিচে। এটা সাধারণত 14 দিনের 2 সপ্তাহের মধ্যে এটা হবে। তারপরে কি হবে, ক্লাসিক সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেটস, যেটাকে আমরা নিউলার কেরাটিটিস বলছি। এখানে কিন্তু পাংকেট এপিথেলিয়াল কেরাটিটিস, এখানে এপিথেলিয়াল লিশন থাকবে না, শুধুমাত্র এপিথেলিয়ামের নিচে একটা সাব এপিথেলিয়াল হেজ থাকবে, এবং এইটাই হচ্ছে ক্লাসিক সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেটস, এটাকে বলছি আমরা নিউলার কেরাটিটিস। তারপরে যেটা হবে, এটা সাধারণত 2 সপ্তাহের পরে সাধারণত হয়, এবং এই সময়টাতে পেশেন্ট খুব বেশি সিম্পটোম্যাটিক হয়। পেশেন্ট কি বলে যে আমি তো ভালো হয়ে গেলাম, লালটা কমে গেল, কিন্তু এখন তো আমি আলো দেখতে পারি না, চোখে পানি পড়তেছে বেশি এবং আমি কম দেখতেছি। এটা কিন্তু বলবে আমার লালটা ভালো হয়ে গেছে, আমার এখন এই সমস্যা হচ্ছে। আমাদের কাছে অনেক পেশেন্ট এইভাবে আসতেছে, তার লাল কনজাংটিভিটিস ভালো হয়ে গেছে কিন্তু তার কেরাটিটিস ডেভেলপ করে, তখন সে সিম্পটোম্যাটিক হয়, তখন সে আবার আমাদের কাছে আসতেছে। যাই হোক, এইটা হচ্ছে তোমার ক্লাসিক সাব এপিথেলিয়াল ইনফিল্ট্রেটস। তার মানে কি, তোমার সাব এপিথেলিয়াল অপসিটি ডেভেলপ করবে কিন্তু এপিথেলিয়ামে কোনো লিশন আমার থাকবে না, পাংকেট এপিথেলিয়াল কেরাটিটিস থাকবে না। দিস ইজ দ্য নিউলার কেরাটিটিস, ক্লাসিক নিউলার কেরাটিটিস ফর এপিডেমিক কেরাটোপ্যাথি। স্টেজ 5 এ যেটা হচ্ছে সাধারণত 3 সপ্তাহ পরে হয়, পাংকেট এন্ডোথেলিয়াল গ্রানুলেটর উইথ লাইন সাব এপিথেলিয়াল অপসিটি। এটা পাওয়াটা খুব মুশকিল, তবে এই ঘটনাটা ঘটে। সেটা কি ঘটে, আমরা কিন্তু একটা কথা বারবার বলতেছি, সেটা হলো যে প্রথমে যে এপিথেলিয়ামটা এফেক্টেড হবে সেইখানেই ডিপার এপিথেলিয়াম এফেক্টেড হবে, এবং তার নিচে তোমার স্ট্রোমা এফেক্টেড হবে, যেখানে স্ট্রোমা এফেক্টেড হবে সেখানে কিন্তু এন্ডোথেলিয়াম এফেক্টেড হবে। এইটাই হলো ধারাবাহিক, এইটাই মোটামুটি। এখন ট্রিটমেন্টে যে বলতে চাই, অ্যাডেনোভাইরাল কেরাটিটিস ট্রিটমেন্ট হলো খুবই সিম্পল। ইট ইজ এ সেলফ লিমিটিং ডিজিজ। এটা সেলফ লিমিটেড মাস থেকে ইয়ার্স পর্যন্ত ভালো মানে কন্টিনিউ করতে পারে, কারো কয়েক মাস থাকে, কারো কয়েক বছর থাকে, তার ভালো হয়ে যায়। এন্ড অ্যান্টিভাইরাল ব্যাপারটা অ্যান্টিভাইরাল ডিবেট, আমি অ্যান্টিভাইরাল দিব কি দিব না, আমরা দিব যদি অ্যাক্টিভ লিশন যখন থাকবে ইনিশিয়ালি তখন আমরা দিব, যখন ক্রনিক হবে তখন আমাদের দেওয়ার দরকার নেই। ট্রিটমেন্ট হচ্ছে কি, স্টেরয়েড। স্টেরয়েডটা কখন দিব, যখন তার ভিশনটা কমে যাবে এবং পেশেন্ট সিম্পটোম্যাটিক থাকবে, তখন আমরা দেব ইডিমা কমানোর জন্য, অন্য সব সিম্পটমগুলো কমানোর জন্য, স্কার কমানোর জন্য। আর লাস্টে আমরা কি করব, যে জিনিসটা আমার খুব বেশি দরকার, ইজ স্টেরয়েড ডিপেন্ডেন্ট। আর কারণটা হলো কি যে আমি যদি স্টেরয়েড দেওয়া শুরু করি, এটা কিন্তু সারতে অনেক দিন সময় লাগে, কয়েক মাস কয়েক বছর লেগে যায়। এতদিন আমি স্টেরয়েড দিব, স্টেরয়েড দেবো এখন দুটো রিজন। যারা স্টেরয়েড রেসপন্ডার্স আছে তাদের কিন্তু সেকেন্ডারি গ্লোকোমা হবে এবং ক্যাটারাক্ট হবে, আর সেই সঙ্গে স্টেরয়েড ডিপেন্ডেন্ট হয়ে যাবে। স্টেরয়েড ডিপেন্ডেন্ট হলে কি ঘটনা ঘটবে, স্টেরয়েড ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে দেখা যাবে যে তার দিন যাচ্ছে, তার স্টেরয়েড মাত্রাটা অনেক খারাপ চলছে। প্রথমবার স্টেরয়েড দেওয়ার পর কমে গেল, হঠাৎ করে স্টেরয়েড বন্ধ করা যাবে না, আস্তে আস্তে স্টেরয়েড বন্ধ করতে হবে, এবং ভালো হওয়ার পরেও কিন্তু স্টেরয়েড দিতে হবে। স্টেরয়েড দেওয়ার নিয়মটা আমি একটু বলে দিই সুন্দর করে। সেটা হলো কি যে ইনিশিয়ালি আমরা দিব হচ্ছে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি। আমি দিনে 6 বারও দিতে পারি, 4 বারও দিতে পারি, 3 বারও দিতে পারি, আরো বেশিও দিতে পারি, ইট ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি। তবে এটা হলো কি যে কমাইতে হবে। আমি যদি দিনে 6 বার দেওয়া শুরু করি, 6 বার আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ দিলাম, তারপর 4 বার দিব 2-3 সপ্তাহ, তারপর 3 বার দিব 3-4 সপ্তাহ, 2 বার দিব 5-6 সপ্তাহ, তারপরে একবার করে দিব অনেকদিন, এবং তারপরে অল্টারনেট ডেতে আমরা দিব। এইভাবে আস্তে 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 কমাইতে হবে। এবং কমাইতে হবে, কমানো এত স্লোলি কমানোর কারণ হলো কি যে বডির সাথে ডিজিজের সাথে একটা সামঞ্জস্য তৈরি করা, সহনীয় ভাব তৈরি করা। যখন সহনীয় হয়ে যাবে, অ্যাডাপ্টেড হয়ে যাবে, তখন আমরা স্টেরয়েডটা উইথড্র করব। মোটামুটি এই হলো আমার বক্তব্য। তবে এখন অ্যাডেনোভাইরাল কেরাটিটিস এপিডেমিক কনজাংটিভিটিস আমার টেক হোম মেসেজ যেটা, সেটা হলো যে কমন কজ অফ ব্লাইন্ডনেস ইন ডেভেলপিং কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ। এটা বলা হচ্ছে কি যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি হচ্ছে সেখানে কিন্তু এটা বেশি হয়। আচ্ছা, একটা জিনিস। আর সেকেন্ড যেটা জিনিস হলো স্টেরয়েড ডিপেন্ডেন্ট এবং কম ট্রিটমেন্ট রেস্টোর ফর দ্য ভিশন। ভালো খারাপ হয়ে যাওয়ার পরে চিকিৎসা করলে কিন্তু খুব একটা লাভ নাই, তোমাকে প্রথম দিকেই চিকিৎসাটা করতে হবে। একবার স্কার হয়ে গেলে পরে তুমি স্কারটা কমাতে পারবে না, সেই জন্য ভিশনটা তো মানে অত বেশি মাত্রায় কমবে না। সেই জন্য যাতে স্কার না হয়, চিকিৎসা খারাপ না হয়, তার জন্য আগে ভাগে চিকিৎসা করতে হবে।
সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার যে স্টেরয়েড ডিপেন্ড মানে এন্ডোভার ক্যারিয়ার্স আমরা স্টেরয়েডটা দিব স্যার, যদি দিতে হয় স্যার স্টেরয়েডটা কি আমরা ট্যাপাইন ডোজে কমাতে হবে? এখন ডোজ কমানোর সময় যদি হঠাৎ করে মানে পেশেন্টের ইয়াটা অ্যাগ্রেসিভনেসটা আরো বেড়ে যায়, তখন কি আমরা ওটা কমাবো নাকি ওই লেভেলে কন্টিনিউ করবো? না, ওই লেভেলে কন্টিনিউ করবে না। এখন হলো কি তোমাকে জাজ করতে হবে যে পেশেন্ট ইজ রেসপন্ডিং উইথ ড্রাগস। এক নম্বর কথা, যদি ড্রাগ রেসপন্স করে তাহলে প্রথম তুমি 6 বার দিছিলে, সেটা 4 বার করলা। 4 বার করার পর যদি দেখা যায় 4 বার করার পর যদি তার আবার কমতেছে না, তখন যদি 6 বার আবার স্টার্ট করো। 6 বার, তাহলে 6 বার আর যদি কন্টিনিউ করতে যখন কমা শুরু করবে, তারপর তুমি 4 বার করো। এই জন্য বলা হচ্ছে যে তুমি 6 বার করে দিলে 1 সপ্তাহ দিলে, 4 বার করে দিবে 2 সপ্তাহ, 3 বার করে দিবে 4 সপ্তাহ, 2 বার করে দিবে 8 সপ্তাহ, এইভাবে আস্তে আস্তে কমাইতে হবে। ইয়েস। ঠিক আছে। তারপর এবং একটা জিনিস হলো কি, যতবারই তুমি এই পেশেন্ট গুলোকে কিন্তু প্রতিবার তোমাকে কিন্তু ইন্ট্রাগ্রাম প্রেসার দেখতে হবে। ঠিক আছে। তারপরে স্যার পাংক্রেট এপিথেলিয়াল লেশন থাকা মানে কি স্যার অ্যাক্টিভ ডিজিজ? ইয়েস, অ্যাক্টিভ পাংক্রেট এপিথেলিয়াল কেরাটাইটিস মানে অ্যাক্টিভ লাইভ ভাইরাস ওখানে থাকে, সরাসরি বাইরে যে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে এরপরে তোমাদের কি কি ক্লাস নিতে হবে, কোন সাবজেক্ট? আমার কথা শুনতে পাচ্ছ? স্যার ভাইরাল হেপাটাইটিসের পেশেন্ট দেখার পরে মানে সবকিছু যখন মুক্তি তখন তার নর্মাল অ্যালকোহল সোয়াব বা মানে স্যার এগুলো দিয়ে কিছু হবে না স্যার? প্রশ্নটা আবার করতে শুনতে মেডিকেল কথা। স্যার ভাইরাল হেপাটাইটিসের পেশেন্ট দেখার পরে স্যার আমরা যে মানে সিলাম বা এগুলো যে কিছু মুক্তি ওটা স্যার মানে এই সল বা এগুলো মানে যেগুলো সাপ্লাই থাকে অ্যালকোহল ওগুলো দিয়ে করলে তো হবে না স্যার? হ্যাঁ, সুন্দর করে অ্যালকোহল দিয়ে করলেই হবে। কারণ ঘটনা হলো কি যে আমরা যখন একটা ভাইরাল কেরাটিটিস পেশেন্ট দেখি, তখন কিন্তু আমরা ওই পেশেন্টের সাথে যে যে জিনিস টাচ করছে সবগুলো জিনিসই আমরা কিন্তু ডিসইনফেক্ট করে নেই। দরজার হাতে, তারপরে তোমার সিস্টেমে যেসব জায়গায় সে ধরছে, যে জায়গায় বসছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে স্টেরিলাইজ করে নিতে হবে। প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে টাচ করছে প্রত্যেকটা জায়গা। তারপর আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমি যেটা বললাম যে তোমরা এরপরে কিসের উপর ক্লাস চাও? আমি তো কেরাটাইটিস মোটামুটি শেষ করে ফেললাম। এখন কেরাটাইটিস তো মোটামুটি হয়ে গেছে। কেরাটাইটিস এখন তোমাদের কোন জিনিসগুলো দরকার, তোমাদেরকে কোনগুলোতে তোমাদের প্রবলেম আছে সেই জিনিস বলা তো শিখলে পড়াবো। কি অকুলার ট্রমা পড়ানোর দরকার আছে? অকুলার ট্রমা অথবা রিফ্র্যাক্টিভ সার্জারি কোনটা? স্যার জি স্যার, স্যার দুইটাই হয় নাই। দুটাই হয় নাই স্যার। তাহলে কোনটা তোমাদের বেশি দরকার? স্যার দুইটাই দরকার স্যার। দুইটাই দরকার হলে কি তোমার তো চয়েস দেওয়া হয়েছে একটা, দুইটা দিলে তোমার একটা। স্যার আপনার যেটা সুবিধা হয় স্যার। না, আমার কোনো সুবিধা নাই, তোমরা যেটা বলবা সেটাই পড়াবো। স্যার তাহলে ট্রমা পড়ানোর পরে স্যার রিফ্র্যাক্টিভ সার্জারি করা। আচ্ছা, তাহলে অকুলার ট্রমা শুরু করব। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে অকুলার ট্রমা নেক্সট ক্লাস হবে। অকুলার ট্রমা তাহলে মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা দেব নেক্সট। তাহলে অকুলার ট্রমা তোমরা হলো যে অকুলার ট্রমা দুটো বই আছে, একটা ইন্ডিয়ান বই আর একটা হচ্ছে বাইরের বই আর কি। অকুলার ট্রমার নামেই আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে থামি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আর শোনো, সকালে আমি একটা মেসেজ দিছিলাম, যারা পোস্ট গ্রাজুয়েশন করছে তারা মেম্বার হয়ে যাবে।